ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব ক্লাস 12 এর ইতিহাসের থার্ড সেমিস্টারের ইউনিট 1 অধ্যায় 1। এখানে ভারতের ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে। প্রাচীন ভারতের ইতিহাসের, মধ্যযুগের সুলতানি এবং মোগল যুগের ইতিহাসের কিছু বিষয় নিয়ে। এই ভিডিওতে আমি আগে পার্ট 1 ভিডিও দিয়েছি 12 এর, তোমরা দেখছো। এখন পার্ট 2 এই ভিডিওটি। আমি পরপর ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারের থার্ড সেমিস্টারের ভিডিও আমি দিতেই থাকবো, তোমরা দেখতে থাকবে। এখন যেটা আলোচনা করছি, সেনা বিভাগ। সেনা বিভাগ ভারতবর্ষের প্রাচীন যুগের রাজাদের সুসংগঠিত ছিল। রাজাদের অধীনে সেনাপতি ছিল, আর মহাসেনাপতি হলেন রাজা নিজেই। এছাড়া সেনাপতির অধীনে অধ্যক্ষ, কট্টপাল, প্রান্তপাল, অন্যান্য কর্মচারী সেনার সঙ্গে যুক্ত ছিল, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিল। পাল যুগে স্থলবাহিনী ছিল, অর্থাৎ স্থলপথে সেনারা যাতায়াত করত। পাল যুগে নৌবাহিনী ছিল, জলপথে সেনারা অবস্থান করত, জলপথে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করত। স্থলবাহিনীর সেনারা 5 ভাগে বিভক্ত ছিল। পাল যুগের স্থলবাহিনীর সেনারা যে 5 ভাগে বিভক্ত ছিল, সেগুলি হলো পদাতিক সেনা, পায়ে হাঁটা সেনা ছিল। অশ্ববাহিনী, অর্থাৎ ঘোড়ায় চড়ে যুদ্ধ করত যেসব সেনারা, তারা হলো অশ্ববাহিনী, অশ্ব সেনা ছিল। রথ সেনা, স্থল বাহিনীতে স্থলপথে রথে চড়ে সেনারা যুদ্ধ করত। হস্তি বাহিনী ছিল, হস্তি বাহিনী হাতিতে চড়ে সেনারা যুদ্ধ করত। প্রাচীন যুগের পাল যুগের রাজাদের যে সেনা ছিল। এছাড়া উষ্ট্র বাহিনী, অর্থাৎ উট বাহিনী, উটের পিঠে চড়ে সেনারা যুদ্ধ করত। এই যে পদাতিক বাহিনী, অশ্ব বাহিনী, রথবাহিনী, হস্তি বাহিনী, উষ্ট্র বাহিনী, প্রত্যেক বাহিনীতে, প্রত্যেক বিভাগে একজন করে অধ্যক্ষ ছিল। পদাতিক বাহিনীর অধ্যক্ষকে বলা হতো বলাধ্যক্ষ। নৌবাহিনীর প্রধানকে বলা হতো নাবাধ্যক্ষ। পালদের হস্তি বাহিনী সব থেকে বড় শক্তিশালী ছিল। ঠিক এইরকম ব্যবস্থা প্রাচীন ভারতের সেন যুগেও সেনাবাহিনীতে ছিল। সেনাবাহিনীতে বিভিন্ন বাহিনী বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। পদাতিক বাহিনী, অশ্ববাহিনী, রথবাহিনী, হস্তি বাহিনী, উষ্ট্র বাহিনী, এটা সেন যুগের রাজাদেরও হাতে ছিল। প্রাচীন ভারতবর্ষে রাজপুত জাতি, রাজপুতরা তাদের নিজস্ব সেনা ছিল,
এবং এবং সামন্ত যারা শক্তি জমিদার যোদ্ধার তারাও কিন্তু রাজপুত রাজাদের সেনা দিয়ে সাহায্য করতেন। যোদ্ধার জমিদার সামন্ত প্রভুদের নিজস্ব সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী রাজার যুদ্ধের সময় তারা সরবরাহ করত। এখানে অশ্বারোহী সেনা ছিল, পদাতিক সেনা ছিল, হস্তি বাহিনী ছিল। এইভাবে আমরা দেখতে পাই যে প্রাচীন ভারতবর্ষের রাজাদের সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল। সেনাতে ভান্ডাকারিক কর্মচারী ছিল। এই ভান্ডাকারিক কর্মচারীরা প্রাচীন ভারতের রাজাদের সেনাদের খাবার দিত, বাসস্থানের ব্যবস্থা করত, পোশাক পরিচ্ছদ সংগ্রহ করত। সেনাপতি ছিল, প্রত্যেকটা বাহিনীর সেনাপতি ছিল তোমার প্রধান। প্রাচীন ভারতবর্ষের চোল রাজারা সেনাবাহিনীকে শক্তিশালী করেন। তার কারণ এই শাসকরা চরম রাজতান্ত্রিক শাসক ছিলেন। তাদের হাতে আইন তৈরি করার ক্ষমতা, শাসন করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, সব ক্ষমতা তাদের হাতে ছিল। আর সেই কারণে তিনি তার বাহিনীকে শক্তিশালী করেছেন। পাশাপাশি বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করবার জন্য সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন। চোল রাজারা সমুদ্র পথে যুদ্ধ করবার জন্য নৌসেনাকে প্রবল শক্তিশালী করেন। ভৌগোলিক অবস্থানের কারণে সমুদ্রের কাছে, সমুদ্রের উপকূলে, সেই কারণে নৌসেনাকে তারা শক্তিশালী করেছিলেন। পাশাপাশি পদাতিক বাহিনী ছিল পাল রাজাদের, অশ্বারোহী ছিল, ঘোড়ায় পিঠে চড়া যুদ্ধ করা সেনা ছিল, হাতির পিঠে চড়ে যুদ্ধ করা সেনা ছিল। এইবার আমরা ভারতের ইতিহাসে সুলতানি যুগে দেখব, সুলতানি যুগেও সুলতানরা সেনার উপরে নির্ভর করে দেশে শৈলী ক্ষমতা ভোগ করতেন। এটাকে আমরা এক ধরনের একনায়কতান্ত্রিক শাসন বলবো। অর্থাৎ সুলতানের পদকে শক্তিশালী করেছেন। আমরা এটা জানি যে দৈব শক্তির নাম দিয়ে সুলতান নিজের ক্ষমতাকে বৃদ্ধি করে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করবার জন্য, ভারতকে রক্ষা করবার জন্য তারা সেনাবাহিনীকে শক্তিশালী করেন। সুলতানি যুগে দেওয়ানি গুরুত্বপূর্ণ দপ্তর সেনাতে। দেওয়ানি ই আর্জ, এটা হলো সামরিক বিভাগ, এইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় সামরিক বিভাগকে। সামরিক খাতে ব্যয় বাড়ানো হয় সেনাবাহিনীকে শক্তিশালী করবার জন্য। আলাউদ্দিন খলজি সেনাদের বেতন নির্দিষ্ট করে দিয়েছিলেন। সেই নির্দিষ্ট বেতনে তারা যাতে সুষ্ঠুভাবে জিনিসপত্র কিনে জীবন ধারণ করতে পারেন, তার জন্য জিনিসের দাম তিনি বেঁধে দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি এইভাবে সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন। আলাউদ্দিন খলজি সুলতান হিসাবে সেনাতে দুর্নীতি বন্ধ করবার চেষ্টা করেছেন। আলাউদ্দিনের আগে যেসব সুলতান ছিলেন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রিজিয়া, গিয়াসউদ্দিন বলবন, এদের আমলে সেনাতে দুর্নীতি ছিল। কিরকম দুর্নীতি ছিল? সেনাবাহিনীতে
অস্থায়ী সেনা নেওয়া হইতো, অস্থায়ী ঘোড়া নেওয়া হইতো, অস্থায়ী হাতি নেওয়া হইতো যুদ্ধ করবার সময়ে। স্বাভাবিক অবস্থায় নেওয়া হতো না। তাই সেনাতে যারা ঘোড়া নিয়ে আসতো, যারা যুদ্ধক্ষেত্রে যেত, রাজ দরবার থেকে, সুলতানি দরবার থেকে ভালো ঘোড়া নিয়ে যেত, আর যুদ্ধের পরে সেই ভালো ঘোড়াটাকে বিক্রি করে দিয়ে আর একটা কমা ঘোড়া, দুর্বল ঘোড়া কিনে রাজ দরবারে জমা দিত। আর এই দুর্বল ঘোড়া জমা দেওয়ার ক্ষেত্রে যে সেনা দরবার থেকে, সুলতানের দরবার থেকে ঘোড়া নিয়েছিল যুদ্ধ করতে, সে নিজে আসতো না, অন্য একজন বিকল্প লোক ঠিক করে তাকে দিয়ে ঘোড়াটা জমা দিত। আলাউদ্দিন খলজি এই দুর্নীতি, সেনাবাহিনীতে দুর্নীতি থাকলে হবে না, অন্য জায়গায় দুর্নীতি থাকলেও সেটা মানা যাবে, কিন্তু দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, সেখানে দুর্নীতি থাকলে হবে না। তাই আলাউদ্দিন খলজি দুর্নীতি বন্ধ করবার জন্য যখন যুদ্ধের সময় ঘোড়া নিতে আসতো সেনারা, অস্থায়ী সেনারা, তখন তাকে যে ঘোড়াটা দেওয়া হইতো সেই ঘোড়াটার পিছনে লোহার দণ্ড পুড়িয়ে পিছনে ছাপ মেরে দেওয়া হতো। ছাপ মারলে কি হয়, ঘা হয়ে যায়, আর সেই দাগটা ঘা শুকানোর পরেও মিলি যায় না। তো একে বলা হয় দাগ প্রথা। ঘোড়ার পিছনের দিকে দাগ দেওয়া, লোহার দণ্ড পুড়িয়ে, এটা হচ্ছে দাগ প্রথা। আর যে সেনা ঘোড়া নিচ্ছে তার দেহের বিবরণ, তার হাইট কত, গায়ের রং কেমন, চেহারা কেমন, এই সব বিবরণ খাতায় লিখে রাখত। একে বলা হয় হুলিয়া প্রথা। এই দাগ আর হুলিয়া প্রথা চালু করে আলাউদ্দিন খলজি সেনাবাহিনীকে শক্তিশালী করেন। তাহলে জমা যখন দিতে আসতে, তখন কিন্তু অন্য লোককে পাঠাতে পারছে না হুলিয়া প্রথার কারণে। আর ঘোড়া যখন দিচ্ছে, ডুপ্লিকেট ঘোড়া, অন্য ঘোড়া জমা দিতে সাহস পেত না। অরিজিনাল ঘোড়া, যে ঘোড়া নিয়ে তারা যুদ্ধ করেছে, যে সেনা ঘোড়া নিয়েছে, সেই সেনাকে এসেই উপস্থিত হতে হতো। এইভাবে আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীকে জোরদার করে। সুলতানি যুগে আঞ্চলিক শাসন, আঞ্চলিক রাজা, বিজয়নগর সাম্রাজ্য, এটা অত্যন্ত শক্তিশালী সাম্রাজ্য। এই সাম্রাজ্যের উন্নতি, সমৃদ্ধি ব্যাপক হয়েছিল। তাই এই সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য দেবরায় বিশাল সেনাবাহিনী গঠন করেন। দেবরায়ের সেনাবাহিনীতে ৩৬,০০০ সেনা ছিল, বহু আধুনিক অস্ত্র ছিল, কামান ছিল, যুদ্ধের ঘোড়া দেবরায় পারস্য থেকে, বিভিন্ন দেশে থেকে আমদানি করত। মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা দেখব, তাহলে সুলতানি যুগে যেসব সুলতান ছিলেন তারা দরবারির সাহায্যে দেশ পরিচালনা করতেন। তারা প্রজা হিতৈষী স্বৈরাচারী শাসক, তিনি স্বৈরাচারী শাসক, অথচ প্রজাদের কল্যাণ করবেন। সেখানে শক্তি প্রয়োগ করে কোনো সময় ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন, কোনো সময় নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছেন। জনগণ মেনে নিতে পারছেন কি পারছেন না এটা দেখছেন না, জনগণ না মানতেও পারে। সেই কারণে সেনাকে শক্তিশালী করা হয়েছিল। সুলতানি যুগে সুলতানরা সেনাকে শক্তিশালী করেছিল, সেনাবাহিনীকে। এবার মুঘল যুগে দেখব, মুঘল যুগে কি ছিল। মুঘল যুগেও কিন্তু সেনাদের বিশাল শক্তিশালী করা হয়েছিল। মুঘল যুগে সেনাদের শক্তিশালী করা হয়েছিল। দেখো, সুলতানি যুগে সেনাদের শক্তিশালী করবার জন্য এক ধরনের ব্যবস্থা
চালু করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করো। সুলতানি যুগে সেনাবাহিনীকে শক্তিশালী করবার জন্য, মুঘল যুগে সেনাবাহিনীকে শক্তিশালী করবার জন্য তোমার ইকতা ব্যবস্থা চালু করেছিল। একসময়ে সেনাদের তোমার রাজস্ব সংগ্রহ করার জন্য ইকতা ব্যবস্থা চালু করা হয়েছিল। ইকতা ব্যবস্থা কি? ইকতা হচ্ছে সেনাদের বেতন না দিয়ে জমি দেওয়া হতো, আর যাদের জমি দেওয়া হতো, একটা অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলে জমি দেওয়া হতো, দেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হতো। একটা অঞ্চলে যে সেনার দায়িত্ব দিত, জমির দেখাশোনার রাজস্ব আদায়ের দায়িত্ব দিত, সেখান থেকে রাজস্ব আদায় হতো, আর সেনারও আয় হতো, সেনা কাজে মন দিতে পারত। সুলতানি এবং মুঘল যুগে ভূমি রাজস্ব সংগ্রহ করবার জন্য সেনাদের গুরুত্ব দেওয়া হয়েছে এইভাবে। এবার আমরা আলোচনা করব ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থাটা কি? ইকতা এটা একটা সরাসরি ভাবে ভূমি রাজস্ব সংগ্রহ করার একটা ব্যবস্থা। ভূমি রাজস্ব দপ্তর সুলতানি যুগে গড়ে ওঠেনি, তাই ভূমি রাজস্ব সংগ্রহ করবার জন্য ইকতা ব্যবস্থা চালু হইল। এটা কি? মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে আক্রমণ চালিয়ে বহু রাজাদের পরাজিত করেন, আর এই পরাজিত অঞ্চলে বা বিজিত অঞ্চলে সেনাপতিদের ভাগ করে দিয়েছিল। ইকতা ব্যবস্থাটা কিভাবে উদ্ভব হয়েছে? মোহাম্মদ ঘুরি তোমরা জানো, যিনি ভারতে স্থায়ীভাবে রাজত্ব করতে চেয়েছেন এবং রাজত্ব করেছেন। সুলতান মাহমুদের মতো ভারতকে আক্রমণ করে, ভারতের রাজাদের পরাজিত করে সোনা রূপা বিভিন্ন মূল্যবান জিনিস লুটপাট করে নিয়ে যাওয়া, সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়া, মন্দির ধ্বংস করে দেওয়া, এই ছিল তার উদ্দেশ্য আক্রমণের, সুলতান মাহমুদের। কিন্তু মোহাম্মদ ঘুরি ভারতে স্থায়ীভাবে রাজত্ব করতে চেয়েছেন। মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে রাজাদের পরাজিত করে সেখানে জমিগুলো দেখাশোনার দায়িত্ব ভাগ ভাগ করে দিয়ে এক একটা সেনাপতির হাতে দিয়েছিলেন। দেখো, এই সেনাদের একমাত্র কাজ ছিল লুট করা, মানুষকে হত্যা করা। এইভাবে সেনাপতিরা হত্যা লুটের মাধ্যমে এই অঞ্চল তারা দখল করে নেয় এবং তারা আধিপত্য বিস্তার করে এই অঞ্চলের উপর। এক একটা সেনাপতি এক একটা অঞ্চলে আধিপত্য বিস্তার করে, আর সেই সেনাপতি সেই অঞ্চলের ভূমি রাজস্ব আদায় করেন। সেনাদের ভরণ পোষণ, খরচ চালানোর জন্য অর্থ কোথায় থেকে আসবে? সেই অর্থ ওই অঞ্চলের কৃষকদের কাছ থেকে নেওয়া হতো, আর দিল্লির শাসক এই সমস্ত ইকতাদারের কাছ থেকে রাজস্ব আদায় করতে। তাহলে মোহাম্মদ ঘুরি ইকতাদার প্রথাটা চালু করলেন, এবং এটা সুলতানি যুগ যখন প্রতিষ্ঠিত হলো 1206 সালে। তার আগে মোহাম্মদ ঘুরি মারা গেছে, তোমরা জানো। ইলতুৎমিশ তোমার সুলতানি যুগ প্রতিষ্ঠিত করেছে 1206। তার পরবর্তীকালে সুলতান, যিনি সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ, তিনি ইকতা প্রথাটা চালু করলেন। ইকতা প্রথা হচ্ছে একটা, কি বলবো, এটা জমিদারি বলা যাবে না। ইকতা যারা পেয়েছে সেনাপতি, তারা রাজস্ব আদায় করবে কৃষকের কাছ থেকে, আর সেই আদায় করা অর্থ সুলতানকে পাঠাবে, আর একটা পরিমাণ নিজে রাখবে। তো ইকতা আদায় জমি থেকে
যে রাজস্ব আদায় করত তাকে বলা হতো ইকতাদার। দেখো, মুসলিম শাসনের প্রথম দিকে, ইসলামিক শাসনের প্রথম দিকে সুলতানি যুগে আইন শৃঙ্খলা তেমন ছিল না, বা সুলতানি যুগের আগে যারা শাসন করতেন তারা কিন্তু আইন শৃঙ্খলা ভালো বজায় রাখতে পারতেন না। বিভিন্ন যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর সেনাপতি, তাদের কিন্তু ক্ষমতা বেশি ছিল, তাদের বাহুবল ছিল, তাদের অস্ত্র পরিচালনায় দক্ষ ছিলেন, তাদের হাতে জমি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, আর তারাই হলো ইকতাদার, তারা হলো মাকতি। যতদিন ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠেনি সুলতানি যুগে, ততদিন এই ইকতা প্রথা ছিল। এবং যখন মুঘল যুগ প্রতিষ্ঠিত হলো 1526 সালে, তাই তো, প্রথম পানিপথের যুদ্ধে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। সুলতানি যুগের শেষ সুলতানকে? ইব্রাহিম লোদি। তাহলে লোদি বংশের ওই সুলতানি যুগের শেষ। এখানে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্বটা পরীক্ষায় আসতে পারে। প্রথম পানিপথের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধে জয়লাভ করে কে? বাবর। পরাজিত হয় কে? ইব্রাহিম লোদি। এই যুদ্ধের গুরুত্ব কি? গুরুত্ব বলবে যে সুলতানি যুগের অবসান আর মুঘল যুগের প্রতিষ্ঠা। একটা নতুন যুগ শুরু হচ্ছে, যেটা সুলতানি যুগ বিদায় নিচ্ছে আর মুঘল যুগ শুরু হচ্ছে। যাই হোক, মুঘল যুগেও এই ব্যবস্থা কিন্তু ছিল। এই ব্যবস্থা ছিল ইকতাদারি ব্যবস্থা। সেনাদের হাতে জমি, জমির দেখাশোনা, জমি পরিচালনা, তার থেকে রাজস্ব আদায় করা। রাজস্বের আলাদা কোনো ডিপার্টমেন্ট ছিল না, বিভাগ ছিল না। এবার যখন আমরা দেখব যে আকবর কিন্তু এই মানে এই ইকতাদার, এটা একটা মানে এটাকে বলা হয় জায়গিরু বলা যায়। মানে সেনারা জমি পরিচালনা করে, দেখাশোনা করে, রাজস্ব আদায় করে সেনাদের ভরণ পোষণ চালাচ্ছে এবং সুলতানকে রাজস্ব দিচ্ছে। এবার ইকতার গুরুত্বটা কি? ইকতার গুরুত্ব পরীক্ষায় আসতে পারে কি, তাই তো? ইকতা হলো, ইকতার বিভিন্ন গুরুত্ব আছে। 1 নাম্বার গুরুত্ব হচ্ছে যে ইকতা ব্যবস্থা চালু হওয়ার পরে সুলতানরা ভারতে নতুন পরাজিত অঞ্চলে বা বিজিত অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইকতা ব্যবস্থা চালু হলো বলেই তো ওই বিভিন্ন অঞ্চলে সেনাপতির দায়িত্ব দিল যে তুমি রাজস্ব আদায় করো, তুমি আধিপত্য বিস্তার করো, এখানে লুট করো, হত্যা করো। তাহলে এটা হলো বলেই তো ভারতের সুলতানদের একটা সুবিধা হলো কি, তাই তো? কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। 2, দূরের অঞ্চলের সঙ্গে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সঙ্গে দিল্লির সুলতানের যোগাযোগ স্থাপিত হলো। এই যোগাযোগ আগে ছিল না। 3, সুলতানি শাসকরা রাজস্ব আদায় করতে সক্ষম হলো। ইকতাদার না থাকলে, ইকতা প্রথা চালু না হলে তোমার রাজস্ব আদায় ভালো হতো না। এই ইকতা ব্যবস্থাকে গোটা ভারতবর্ষে ইলতুৎমিশ চালু করেছিলেন। যাই হোক, তাহলে ইকতাদাররা সুলতানদের সাহায্য করতেন রাজস্ব দিয়ে, আর রাজস্ব পেত সুলতানরা এই ইকতা ব্যবস্থার মাধ্যমে। রাজস্ব আদায় হতে বলি সুলতানদের যে আমির ওমরাহরা ছিল। আমির ওমরাহ মানে কি? যারা দরবারে চাকরি করেন তারা আমির ওমরাহ। আর তোমরা প্রাচীন ভারতে যারা আমির ওমরাহ, ওখানে অমাত্য কথাটা ব্যবহার ছিল। কৌটিল্য তার অর্থশাস্ত্রে অমাত্য কথাটা ব্যবহার করেছে। রাজাদের দরবারে যারা ছিল অমাত্য, আর সুলতানের
দরবারে যারা, তারা আমির উমরাহ হয়েছে। এইদের বেতন দেওয়া সম্ভব হয়েছে ইকতা ব্যবস্থা থাকার ফলে। বিভিন্ন অঞ্চলে ভারতে সামন্ত শক্তির আধিপত্য ছিল। সামন্ত শক্তি মানে কি? জমিদারদের আধিপত্য ছিল। সেই আধিপত্যটা ইকতাদারি ব্যবস্থা চালু হওয়ার পরে কিন্তু নষ্ট হয়ে গেল। জমিদার কি বলবো, জমিদারের জায়গায় সামন্ততন্ত্রের প্রতীক জমিদার, সেই জায়গায় ইকতাদার নিযুক্ত হয়েছে। আর এই ইকতাদার বংশগত ছিল না, ইকতাদারি ব্যবস্থা বংশগত ছিল না। তাহলে ইকতা সম্পর্কে আলোচনা যা শুনলে তোমরা নিশ্চয়ই তোমরা এমসিকিউ গুলো পেরে যাবে। এবার আমি আলোচনা করব মনসবদারি প্রথা। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। এটা মহান সম্রাট আকবর ভারতে চালু করেন। কিন্তু মনসবদারি প্রথা আকবরের আগেও মধ্য এশিয়ার দেশগুলিতে চালু ছিল। আকবরের আগে তোমার কিছুটা হলেও মনসবদারি প্রথা ছিল। আর ইকতাদারি থেকে জায়গিরদারি প্রথা ছিল। এবার জায়গিরদারি প্রথা আর ইকতা প্রথার মধ্যে সম্পৃক্ততা আছে। মানে যা ইকতাদারি তাই কিন্তু জায়গিরদারি। তাহলে ইকতাদার জমি দেখাশোনা, জমি মেনটেনেন্স করা, লুটতরাজ করার সঙ্গে যুক্ত। তারা হলো সেনা, গায়ে শক্তি আছে। আর জমিদারি, তারাই হলো আবার আর দিকে জমিদারি হয়ে গেল। এই যে একে বলা জায়গির প্রথা, অর্থাৎ সেনারা, ইকতাদার সে সেনাপতি, আবার সেই সেনাপতি এখানে জায়গিরদার। তো এই জায়গিরদারি ব্যবস্থাতে ব্যাপক দুর্নীতি ছিল। দুর্নীতি বলতে গেলে গায়ের জোরে লুট তরাজ করে কৃষকের কাছ থেকে ফসল আদায় করত, অর্থ আদায় করত। আর সেই অর্থ রাজকোষে তেমন ভাবে জমা দিত না, সুলতানের কাছে জমা দিত না, আর মুঘল যুগে মুঘল সম্রাটদের কাছে জমা দিত না। এখানে এই দুর্নীতিগ্রস্ত জায়গিরদাররা সম্রাটকে অপদার্থ মনে করত, সম্রাটকে তেমন গুরুত্ব দিত না। অপদার্থ লোক, মানে কি বলবো, দুর্বল ঘোড়া, এইসব পাঠাইতো। তাহলে জায়গিরদারি প্রথার মধ্যে দিয়ে হলো সেনাবাহিনী গঠনের ব্যাপার আছে, তাহলে তো সেনাবাহিনী দুর্বল হয়ে যাবে। আর জায়গিরদারিতে সরকারি জমি কমে যাচ্ছিল, খালসা জমি বলা হয় একে। তাহলে খালসা জমি যখন কমে যাচ্ছে জায়গিরদারি প্রথা, তাহলে তুলে দিতে হবে। সেজন্য ওই ইকতাদার এবং জায়গিরদারি প্রথা, সেনাদের যে কর্তৃত্ব জমির উপরে, সেইটা হলো জমিদারি, জায়গিরদারি ব্যবস্থা, এইটাকে সম্রাট আকবর তুলে দিয়েছেন। আকবর সেনাবাহিনীতে দুর্নীতি দমন করবার জন্য, দূর করবার জন্য, সরকারি জমি রক্ষার জন্য তিনি জায়গিরদারি প্রথা তুলে দিয়ে মনসবদারি প্রথা সেনাতে চালু করলো। মনসব কথার অর্থ হইল, দেখো আগে মনসবদারি প্রথা এইভাবে চালু হয়নি। সম্পূর্ণ সেনারা বেতন পাবে, সেনারা বেতন পাবে, সম্পূর্ণ বেতন পাবে, জমি থেকে তারা কোনো রাজস্ব পাবে না। এবং মনসবদার সেনাদের বিভিন্ন ভাগ করা হলো। এক একটা ভাগে, এখানে ডিটেলস আমি আলোচনা করছি না, এখানে তোমাদের দরকার নেই বলে আমি আলোচনা করছি না। মানে সংখ্যা, সেনার সংখ্যা নির্দিষ্ট করা আছে, এক একটা বাহিনীর তার দায়িত্বে একজন আছে। যাই হোক, এভাবে বলবে যে সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের সেনাপতি ছিল। সেই সেনাপতিদের মধ্যে পদের দিক দিয়ে মর্যাদা ছিল, যেটা এখন আছে আর কি। সেনাবাহিনীতে বিভিন্ন পদমর্যাদা, পুলিশের মধ্যে পদমর্যাদা অনুযায়ী সম্মান দিতে হয়। তেমনি এই মর্যাদা সম্মান এটা চালু করলেন সম্রাট আকবর। এতে কি হলো, সম্রাটের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেল। আর রাজস্ব
বিভাগটাকে আলাদা করলো। আমি রাজস্ব বিভাগটা আলাদা পড়াবো আলাদা ভিডিওতে। আমি এখানে বলছি যে জাগিরদারি প্রথা তুলে দিয়ে, ইকতা প্রথা তুলে দিয়ে সেখানে মনসবদারি প্রথা চালু হলো। সেনাদের পদের মর্যাদা অনুযায়ী বেতন, সবাই সমান পদ পাবে না। যারা সাধারণ সেনা তারা এক ধরনের বেতন পাবে, এক পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ। যারা অফিসার তার যে বহু সেনার দায়িত্বে থাকবে টপ লেভেলে, তার বেতন আরো বেশি হবে। তাহলে এই যে মনসবদারি প্রথা গুরুত্বটা আলোচনা করে আজকের ভিডিও আমি শেষ করব। মনসবদারি প্রথার গুরুত্বটা কি তাহলে? হ্যাঁ, এই যে পরীক্ষায় কিন্তু এরকম দেবে যে মনসবদারি প্রথার গুরুত্ব, সেখানে অপশন দেওয়া থাকবে। মনসবদারি প্রথাতে দেখো, ইকতাতেও বংশানুক্রমিক ছিল না। মনসবদারি প্রথাতে তোমার কোনো বংশানুক্রমিক বিষয়টা থাকবে না। একজন পদমর্যাদার অধিকারী সেনা অফিসার, তার ছেলে আবার ওই পদে যাবে, এই ব্যাপারটা কিন্তু বাতিল হলো, এটা ছিল না। 2, সামন্ততন্ত্র। দেখো, সেনাদের মধ্যে খাজনাদের দায়িত্ব দেওয়া ছিল। জমিদারের মতো তারা লুটতরাজ করত, জাগিরদারি প্রথাতেও লুটতরাজ করত। এখানে কিন্তু এই সামন্ত শক্তির যে উদ্ভব, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। সামন্ততান্ত্রিক মনোভাবটা নষ্ট হলো। একটা মর্যাদার ভিত্তিতে সম্মানজনক ভাবে রাজস্ব বিভাগকে, যারা কৃষক তারা খাজনা দিবে, সেনার সঙ্গে খাজনার কোনো যোগাযোগ থাকলো না। 3, প্রশাসনে বিদেশি যারা, তাদের কিন্তু আধিপত্য ছিল জাগিরদারি প্রথাতে। মনসবদারি প্রথাতে এটা বাতিল হয়ে গেল। এই বিদেশি অভিজাতদের, সম্পদশালীদের সেনাবাহিনীতে যে আধিপত্য ছিল, প্রশাসনে আধিপত্য ছিল, এটা কিন্তু এই মনসবদারি প্রথা চালুর ফলে নষ্ট হয়ে গেল। 4, মুঘল রাজতন্ত্র খুব শক্তিশালী হলো, সেনাবাহিনী খুব শক্তিশালী হলো। দেখো, আমি আলাউদ্দিন খলজির আগে বলেছি সেনাবাহিনীতে দুর্নীতি, আবার আলাউদ্দিনের সময়েও তিনি সংস্কার করলেও তারপরেও কিন্তু সেনাবাহিনীতে এরকম মনসবদারি প্রথা কিন্তু তিনি চালু করেননি। কিন্তু আকবর এই মনসবদারি প্রথা চালু করে সেনাবাহিনীকে শক্তিশালী করলেন। আর সেনাবাহিনী শক্তিশালী হওয়া মানে সম্রাট শক্তিশালী হওয়া। যাই হোক, আর আমি এই আজকের ভিডিও বড় করছি না, এটা পার্ট 2, খেয়াল রাখবা, পার্ট 2 পরপর থাকবে। হ্যাঁ, কালকে আমি আবার 2-3টি বানিয়ে ফেলবো। হ্যাঁ, আজকে একটা দিয়েছি আর এটা বানালাম, এটা আপলোড দেবো তোমাদের। ভালো করে ভিডিও দেখবে। আমরা তাহলে আজকের ভিডিওতে সেনা বিভাগটা মনে রাখবা, সেনাবাহিনী সম্পর্কে আলোচনা, আর 2 হচ্ছে ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা বিভিন্ন সময়ের ভারতের ইতিহাসে, আর তারপরে হচ্ছে মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা, এই 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে আবার বইয়ের একদম পরপর একটা আলোচনা আমি দিচ্ছি, এইখানে তোমরা দেখতে চাও। এই বলে আলোচনা শেষ করলাম।